ক্লাস সেভেনের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ অ্যানুয়াল পরীক্ষার প্রস্তুতির জন্য তোমরা যারা রায় মার্টিনের এই প্রশ্নবিচিত্রা ধরে প্র্যাকটিস করছো মডেল ধরে ধরে, তো তোমাদের সাহায্য করার জন্য আমরা এই প্রশ্নবিচিত্রা থেকে থার্ড সামেটিভের একটা ইংরেজির মডেল পেজ আজকে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 2 বিষ্ণুপুর হাই স্কুল, এটা রয়েছে পেজ নাম্বার 94। এর আগে মডেল কোশ্চেন পেপার 1 তার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, যারা ভিজিট করনি বা দেখোনি আগে চ্যানেলটাকে ক্লিক করো, দিলে চ্যানেলটা ওপেন হয়ে যাবে। তারপর সেখান থেকে প্লেলিস্টকে ক্লিক করবে, ক্লাস 7-এ ভিডিও বার করবে, সেখান থেকে সেই ভিডিওটা পেয়ে যাবে। এখন আমরা যাচ্ছি মডেল কোশ্চেন পেপার 2। রিড দ্য ফলোয়িং প্যাসেজ, একটা সিন প্যাসেজ দেওয়া আছে, ওরা পড়তে হবে, মানে বুঝতে হবে। তার নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে, সেগুলো উত্তর দিতে বলেছে। তো আমরা প্যাসেজটা আর পড়ছি না, এটা তোমাদের সিনের প্যাসেজ, যেহেতু সকলেরই তো পড়া আছে, তো সেটা আর পড়ছি না। প্রশ্নটা দেখো, প্রথমে ট্রু ফলস আছে, কটা আছে? 4খানা আছে। প্রথম প্রশ্ন, বোস রোট দ্য নার্ভাস মেকানিজম অফ দ্য প্ল্যান্টস ইন 1902। জগদীশ চন্দ্র বোস নাকি দ্য নার্ভাস মেকানিজম এই বইটা লিখেছিলেন কত সালে? 1902 সালে। কতটা ভুল? তিনি এটা লিখেছিলেন 1926 সালে, 1902 সালে লেখেননি। তাহলে কতটা ফলস? এফ লিখলাম। আর দুয়ে দাগে দ্য বুক নিরুদ্দেশের খোঁজে ইজ আ সায়েন্স ফিকশন। নিরুদ্দেশের খোঁজে এই বইটা একটা কল্পবিজ্ঞানে লেখা বই, অবশ্যই ঠিক, টি লিখলাম। এখানে দেওয়া আছে এই নিরুদ্দেশের খোঁজে এ সায়েন্স ফিকশন, তাহলে টি লিখলাম। আর তিনের দাগে হিজ বোস ইনস্টিটিউট ওয়াজ ডোনেটেড টু দ্য নেশন ফর রিসার্চ অন সায়েন্স। তার যে ওই প্রতিষ্ঠিত বোস ইনস্টিটিউট, এটা দান করা হয়েছিল দেশের উদ্দেশ্যে বিজ্ঞানের গবেষণার কাজের জন্য, কথা ঠিক, অবশ্যই ট্রু, লাস্ট লাইনে বলা আছে। আর চারের দাগে স্যার জগদীশ চন্দ্র বোস পাস্ট অ্যাওয়ে 23 ডিসেম্বর 1937, কথাটা ভুল। 23 ডিসেম্বর হবে না, 23 নভেম্বর হবে, তাই না? তাই ভুল আছে, ফলস, আমরা এফ লিখলাম। আর বি দাগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, দুখানা প্রশ্ন দিয়েছে, বাক্যগুলোই কমপ্লিট করতে বলেছে। একের দাগে নো আদার বেঙ্গলি রাইটার হ্যাড রিটেন সায়েন্স ফিকশন বিফোর জগদীশ চন্দ্র বোস। এর আগে কোনো বাঙালি লেখক কোনোদিন কল্পবিজ্ঞানের লেখা লেখেননি জগদীশ চন্দ্র বোসের আগে। আর দুয়ের আগে বোস গট নাইটহুড ফ্রম দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন 1917। জগদীশ চন্দ্র বোস নাইটহুড উপাধি পেয়েছিলেন ব্রিটিশ সরকারের কাছ থেকে 1917 সালে। আর সির আগে 3খানা কোশ্চেন দেওয়া আছে। প্রথম প্রশ্ন আছে, হোয়াট ওয়ার দ্য ভেরিয়াস অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স কনফার্ড অন বোস। বিভিন্ন পুরস্কার এবং সম্মান সেগুলো কোনগুলো, যেগুলো জগদীশ চন্দ্র বসুকে দেওয়া হয়েছিল। তো তোমরা শুরু করবে এখান থেকে। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন 1917। হি ওয়াজ অলসো কনফার্ড মেনি আদার অ্যাওয়ার্ডস লাইক ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি, কম্পেনিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার এটসেট্রা। তাহলে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড থেকে শুরু করে এম্পায়ার এটসেট্রা অবধি তুলে দেবে, এটা আমাদের সি একের দাগের উত্তর। আর দুই দাগে নেম দ্য সায়েন্স ফিকশন রিটেন বাই বোস। জগদীশ চন্দ্র বসু যে সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞানটা লিখেছিলেন সেটা নাম কি? তার উত্তরে এই বাক্যটা লিখবে, ইন 1896 বোস রোট নিরুদ্দেশের খোঁজে আর সায়েন্স ফিকশন। তাহলে ইন এই যে ব্র্যাকেট দেওয়া অংশটা, এটা হয়ে গেল আমাদের সি 2-এর দাগের উত্তর। আর সি 3-এর দাগ আছে, হুম ডিড বোস ডোনেট বোস ইনস্টিটিউট টু। জগদীশ চন্দ্র বোস বোস ইনস্টিটিউট দান করেছিলেন কাকে? তার উত্তরে এটা লিখবে, হি ডোনেটেড বোস ইনস্টিটিউট টু দ্য নেশন ফর রিসার্চ অন সায়েন্স। এই যে ব্র্যাকেট দেওয়া অংশটা, এটা আমাদের সি 3-এর দাগের উত্তর। আর 2-এর দাগে একটা পোয়েম দেওয়া আছে, ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার। কবিতাটা তোমাদের সকালে পড়া আছে, পড়ছি না, প্রশ্ন উত্তর আলোচনা করছি, মন দিয়ে শোনো। প্রথমে দুখানা এমসিকিউ দেওয়া আছে। একের দাগে ওল্ড জন স্যাট আন্ডার দ্য ওক ট্রি, আর ওল্ড জন হ্যাজ হোয়াইট হেয়ার। আর বি দাগে ট্রু ফলস আছে, টিএফ লিখতে হবে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। ওল্ড জন ওয়াজ সিটিং অ্যামাং দ্য ওল্ড ফক, ট্রু, এটা ঠিক আছে কথাটা, টি লিখলাম। সাপোর্টিং লিখবে সিটিং আন্ডার দ্য ওক অ্যামাং দ্য ওল্ড ফক। এই সাপোর্টিং স্টেটমেন্টে যে কথাটা লিখবে সেটা অবশ্যই প্যাসেজের বা কবিতার বা গদ্যের লাইন হওয়া চাই, নিজে তুমি বানিয়ে লিখতে পারবে না। আর দুয়ে দাগে ইন দ্য ইউথ টাইম দ্য ওল্ড ফক ওয়ার সিন অন দ্য ইকোয়িং গ্রিন। এ কথাটাও ঠিক আছে, যে যখন ইয়াং বয়স ছিল তখন এই বুড়ো মানুষরা তাদেরকে ইকোয়িং গ্রিন এই অংশে তাদেরকে দেখা যেত, অবশ্যই ঠিক আছে, ট্রু, টি লিখলাম। সাপোর্টিংয়ে লিখবে ইন আওয়ার ইউথ টাইম ওয়ার সিন অন দ্য ইকোয়িং গ্রিন। আর সি দাগে দুখানা কোশ্চেন দেওয়া আছে। একে দাগে হোয়াট ডিড দ্য ওল্ড ফক ডু সিটিং আন্ডার দ্য ওক ট্রি। সে বুড়ো মানুষরা ওক গাছের তলায় বসে কী করতো? উত্তরে লিখবে, দে ওয়াচড দ্য প্লে অফ দ্য পোয়েট অ্যান্ড ফ্রেন্ডস। তারা বসে বসে কবির এবং কবির বন্ধুদের খেলাগুলোকে দেখতো। আর দুয়ের দাগে পিক আউট দ্য এক্সপ্রেশন ফ্রম দ্য অ্যাবাভ পোয়েম টু শো দ্যাট দ্য ওল্ড ম্যান ওয়ার হ্যাপি টু সি দ্য চিলড্রেন প্লেয়িং। কবিতার মধ্যে এমন কোনো উদ্ধৃতাংশ আছে যেটাকে তুলে ধরো, যেটা প্রমাণ করবে যে এই বুড়ো মানুষরা বাচ্চাদের খেলা দেখে খুব খুশি হচ্ছিল। তো সেক্ষেত্রে আমরা কোন অংশটা তুলবো? আমরা উত্তরে লিখবো দ্য এক্সপ্রেশন ইজ, মানে সেই উদ্ধৃত অংশটি হলো, ইনভার্টেড কমা শুরু করে লিখে দেবে, দে লাভ অ্যাট আওয়ার প্লে, ইনভার্টেড কমা শেষ করে দেবে। তাহলে এটা হয়ে গেল আমাদের সি 2-এর দাগের উত্তর। একটা আনসিন দিয়েছে, পড়ছি শোনো। একলব্য ওয়াজ আ ইয়াং বয় লিভিং উইথ হিজ ট্রাইব। একলব্য একটা ইয়াং ছেলে ছিল যে তার উপজাতির সঙ্গে মিলেমিশে বসবাস করত, ডিপ ইন দ্য ফরেস্ট, গভীর বনের মাঝে। হিজ এম ইন লাইফ ওয়াজ টু বিকাম দ্য ফাইনেস্ট আর্চার ইন দ্য ওয়ার্ল্ড হ্যাড এভার সিন।
তার জীবনের লক্ষ্য ছিল দুনিয়াতে আজ অবধি যত ধনুর্বিদ তৈরি হয়েছে সবচেয়ে সেরা ধনুর্বিদ বা তীরন্দাজ হওয়াটা তার জীবনের লক্ষ্য ছিল। হাউএভার হোয়েন হি আস্কড টু বিকাম গুরু দ্রোণাজ স্টুডেন্ট হি ওয়াজ রিফিউজড বাই দ্রোণা। তবে যাই হোক, যখন সে গুরু দ্রোণাচার্যের কাছে গেল তার শিষ্য হওয়ার জন্য, কিন্তু গুরু দ্রোণাচার্য তাকে প্রত্যাখ্যান করলেন, তাকে শিষ্য বানালেন না। কারণটা কি না, ডিউ টু হিজ লো স্ট্যাটাস, তার নিচু জাতির কারণে। দ্রোণা ওয়াজ দ্য গ্রেট টিচার হু ওয়াজ বিজি টিচিং দ্য প্রিন্সেস, দ্য পাণ্ডবস অ্যান্ড দ্য কৌরব ব্রাদার্স অ্যাট হিজ আশ্রম। তো দ্রোণাচার্য ছিলেন সে বিখ্যাত শিক্ষক যিনি কৌরবদেরকে এবং পাণ্ডবদেরকে তার আশ্রমে শিক্ষা দিচ্ছিলেন। হোয়েন একলব্য ওয়াজ রিফিউজ, যখন একলব্যকে না বলা হলো, হি ক্রিয়েটেড আ স্ট্যাচু অফ দ্রোণা অ্যান্ড প্র্যাকটিসড আর্চারি বিফোর ইট আনটিল হি বিকেম ইনক্রেডিবলি স্কিল্ড। যখন একলব্যকে প্রত্যাখ্যান করা হলো তখন একলব্য হাল ছাড়লো না, সে দ্রোণাচার্যের একটা মূর্তি বানালো এবং তার সামনেই তীর চালনা বা অস্ত্র চালনা প্র্যাকটিস করতে লাগলো, যতক্ষণ না সে একটা অবিশ্বাস্যভাবে দক্ষ ধনুর্বিদে রূপান্তরিত হলো। হাউএভার হোয়েন দ্রোণা এনকাউন্টার্ড হিম, কিন্তু পরবর্তীকালে যখন গুরু দ্রোণাচার্য একলব্যের সঙ্গে সাক্ষাৎ করলেন অ্যান্ড লার্নড অফ হিজ অ্যাকমপ্লিশমেন্ট, এবং সে কী কী জিনিস শিখেছে এগুলো জানতে পারলেন, হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট এ ট্রাইবাল বয় কুড সারপাস হিজ বেস্ট স্টুডেন্ট অর্জুন, ওয়ান অফ দ্য 5 পাণ্ডব ব্রাদার্স। তখন দ্রোণাচার্য ভয় পেয়ে গেলেন যে কোনো না কোনো কারণে একটা উপজাতি বা আদিবাসী ছেলে সে তার সবচেয়ে প্রিয় ছাত্র অর্জুনকে ধনুর চালনায় যদি হারিয়ে না দেয়, আর যে অর্জুন হচ্ছে পাণ্ডব ভাইদের মধ্যে একজন। অন হিজ ডিমান্ড একলব্য স্যাক্রিফাইসড হিজ ওন রাইট থাম অ্যাজ দ্য পেমেন্ট ফর লার্নিং আন্ডার হিজ নেম। কিন্তু পরবর্তীকালে দ্রোণাচার্য ডিমান্ড করলেন একলব্যকে যে তোমাকে গুরু দক্ষিণা দিতে হবে, যেহেতু তুমি আমার কাছে পড়েছো তোমাকে বেতন দিতে হবে, ফি দিতে হবে। তাই সেক্ষেত্রে তিনি কী নেবেন বললেন না, একলব্যের ওই ডান হাতের বুড়ো আঙুল ওইটা চাইলেন। ডান হাতে বুড়ো আঙুলটা দিয়ে দিলে কী হবে, সে আর তীর চালাতে পারবে না। আর দ্রোণাচার্য সেটাই চেয়ে বসলেন, কারণ তিনি চাইছিলেন কোনোভাবে অর্জুন পরাস্ত না হোক একলব্যের কাছ থেকে। তো উইদাউট কোশ্চেনিং দ্রোণা, কিন্তু একলব্য এতটাই একনিষ্ঠ ছাত্র ছিল যে সে গুরু দ্রোণাচার্যকে কোনো প্রশ্ন করেনি। একলব্য ইমিডিয়েটলি কাট অফ হিজ রাইট থাম, সে সঙ্গে সঙ্গে নিজের ডান হাতের বুড়ো আঙুলটাকে কেটে ফেললো অ্যান্ড গেভ ইট টু হিম, এবং গুরুর পায়ের কাছে পদার্পণ ওটাকে অর্পণ করলো। দেয়ারফর হি ওয়াজ আনএবল টু বিকাম দ্য বেস্ট আর্চার ইন দ্য ওয়ার্ল্ড। তাই একলব্যের স্বপ্ন আর পূরণ হলো না, সে দুনিয়ার সেরা ধনুর্বিদ হতে চেয়েছিল, সেটা আর তার পক্ষে হওয়া সম্ভব হলো না। তো কিছু এমসিকিউ দেওয়া আছে। একে থাকে একলব্য ওয়াজ এ ট্রাইবাল বয়, সে একটা আদিবাসী ছেলে ছিল। দ্রোণা ওয়াজ আ গ্রেট টিচার, মহান শিক্ষক ছিলেন। একলব্য লিভড ইন এ ডিপ ফরেস্ট, গভীর বনে বাস করতেন। একলব্য স্যাক্রিফাইসড হিজ ওন রাইট থাম, ডান হাতের বুড়ো আঙুলটাকে স্যাক্রিফাইস করেছিল। বির আগে 4খানা কোশ্চেন দেওয়া আছে। হোয়াট ওয়াজ একলব্যস এম ইন লাইফ, একলব্য জীবনের লক্ষ্য কী ছিল, এ বাক্যটা তুলে দেবে। হিজ এম ইন লাইফ ওয়াজ টু বিকাম দ্য ফাইনেস্ট আর্চার দ্য ওয়ার্ল্ড হ্যাড এভার সিন। আর দুয়ের দাগে হোয়াট ডিড একলব্য ডু হোয়েন দ্রোণা রিফিউজ টু টিচ হিম আর্চারি, যখন দ্রোণাচার্য অস্বীকার করলেন যে তিনি তাকে ধনুর্বিদ্যা শেখাবেন না, তখন একলব্য কী করলো, তার উত্তরে এই বাক্য লিখব। হোয়েন একলব্য ওয়াজ রিফিউজড হি ক্রিয়েটেড আ স্ট্যাচু অফ দ্রোণা অ্যান্ড প্র্যাকটিসড আর্চারি বিফোর ইট আনটিল হি বিকেম ইনক্রেডিবলি স্কিল্ড। তাহলে হোয়েন একলব্য থেকে শুরু করে স্কিল্ড অবধি, এটা বি 2-এর দাগের উত্তর। বি 3-এর দাগে হোয়াই ডিড একলব্য ফেল টু বিকাম দ্য ফাইনেস্ট আর্চার ইন দ্য ওয়ার্ল্ড, একলব্য দুনিয়ার সেরা ধনুর্বিদ হতে পারলো না কেন, তার উত্তর লিখবে। একলব্য ইমিডিয়েটলি কাট অফ হিজ রাইট থাম অ্যান্ড গেভ ইট টু হিম, দেয়ারফর হি ওয়াজ আনএবল টু বিকাম দ্য বেস্ট আর্চার ইন দ্য ওয়ার্ল্ড। এই যে ব্র্যাকেট দেওয়া অংশটা, এটা বি 3-এর দাগের উত্তর। আর বি 4 থেকে হোয়াই ডিড দ্রোণা ডিমান্ড দ্য রাইট থাম অফ একলব্য, দ্রোণাচার্য একলব্যের কাছ থেকে ডান হাতের বুড়ো আঙুলটা কেন চেয়ে নিলেন, তার উত্তর লিখব। দ্রোণা ডিমান্ডেড রাইট থাম অফ একলব্য সো দ্যাট একলব্য লস্ট দ্য ট্যালেন্ট অফ আর্চারি অ্যান্ড কুড নট সারপাস অর্জুন। দ্রোণাচার্য ডান হাতে বুড়ো আঙুলটা চেয়ে নিলেন যাতে একলব্য ওই ধনুর চালনার যে প্রতিভাটা সেটাকে হারিয়ে ফেলতে পারে এবং সে কখনো যেন অর্জুনকে অতিক্রম করতে না পারে। এবার আমরা গ্রামার পোর্শনে যাব। 4-এর দাগে আর্টিকেল প্রিপোজিশন বসাতে বলেছি, আমি উত্তর সহ বাক্যগুলো পড়ে দিচ্ছি, শোনানো। গুড ম্যানার্স ডিপেন্ড অন আওয়ার ফ্যামিলি ট্র্যাডিশনস অ্যান্ড আপব্রিঙ্গিং, ভালো আচরণ, ভালো কথাবার্তা, ভালো আচরণ এগুলো ডিপেন্ড করে পরিবারের প্রথার উপরে এবং পরিবার কীভাবে প্রতিপালন করেছে তার উপর নির্ভর করে। প্যারেন্টস আর টু সেট অ্যান এক্সাম্পল বিফোর দেয়ার চিলড্রেন, প্রতিটা বাবা মার উচিত বাচ্চাদের সামনে একটা উদাহরণ পেশ করা। উই মাস্ট বি হাম্বল অ্যান্ড পোলাইট টু আদার্স, আমরা অবশ্যই বিনম্র হব এবং নম্র থাকবো অন্যদের সঙ্গে ব্যবহার করার সময়। আর 5 থেকে ডু অ্যাজ এ ডাইরেক্টেড, ব্র্যাকেটে বলা আছে কী করতে বলেছে। একটা হচ্ছে দ্য স্লিপিং গার্ল ইজ লুকিং বিউটিফুল, এই বাক্যের মধ্যে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ কোনটা আছে তাকে আন্ডারলাইন করতে বলেছে, আমরা স্লিপিংটাকে আন্ডারলাইন করে দেবো, এটাই অ্যাডজেক্টিভে কাজ করছে। আর 2 জায়গায় আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস, এটাকে কম্পারেটিভ ডিগ্রি করলে হবে আয়রন ইজ মোর ইউজফুল দ্যান মোস্ট আদার মেটালস। আর 3 জায়গায় মেক এ মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য সিমিলি অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল, এই অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল এই অংশটাকে দিয়ে একটা বাক্য রচনা করতে বলেছে, আমরা লিখবো দ্য স্টোন ইজ অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল, মানে পাথরটা হয় কয়লার মতো কালো।
আর 4 থেকে অ্যান অ্যানিম্যাল দ্যাট লিভস অন দ্য ফ্লেশ অফ অ্যানাদার অ্যানিম্যালস, সেই প্রাণীগুলোকে কি বলে, যারা অন্য প্রাণীদের মাংসকে খেয়ে বাঁচে, তাকে আমরা মাংসাশী প্রাণী বলি। তো উত্তর হবে কার্নিভোরাস, মানে হচ্ছে মাংসাশী। আর 5-এ দেখা যাচ্ছে দ্য সাম ইজ ড্যাশ ইজি, এখানে শূন্যস্থানে অ্যাডভার্ব বসাতে বলেছে, আমরা ভেরি লাগিয়ে দেবো, তাহলে উত্তর হবে দ্য সাম ইজ ভেরি ইজি, মানে অঙ্কটা হয় খুবই সোজা। আর 6 দাগে হি ইজ এ গুড বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসের একটা সবচেয়ে খুব ভালো ছেলে, এই বাক্যটাকে পাস্ট টেন্সে নিয়ে যেতে বলেছে। তার মানে আমরা ইজটাকে যদি ওয়াজ করে দিই, বাক্যটা পাস্ট ইনডিফিনিটে চলে যাবে, তাহলে উত্তর হবে হি ওয়াজ আ গুড বয় ইন দ্য ক্লাস। আর 7 দাগে দ্য চাইল্ড সেড আই এম স্টাডিং নাও, এটাকে ন্যারেশন সেন্টেন্সগুলো হবে দ্য চাইল্ড সেড দ্যাট হি ওয়াজ স্টাডিং দেন, নাওটা পাল্টে দেন হবে THEN দেন। আর 6-এর দাগে নিচে লিস্টে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলোকে দিয়ে এই শূন্যস্থান কটা পূরণ করতে বলেছে। তো লাউড মানে জোরে, ল্যাপ মানে কোল, মায়ের কোলকে ল্যাপ বলে, চেয়ারফুল মানে আনন্দের, আর জয় মানে আনন্দ, উইয়ারি মানে ক্লান্ত। তো একে দাগে সি মেড দ্য অ্যানাউন্সমেন্ট ইন এ ভেরি চেয়ারফুল ম্যানার, মানে সেই ঘোষণাটা করলো খুবই হাসি খুশি ভঙ্গিমায়। আর 2 দাগে দ্য ম্যান লুকড উইয়ারি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে মানুষটাকে সারাদিন কাজ করার পর মানুষটাকে ক্লান্ত দেখাচ্ছিল। আর 3 দাগে হি স্পোক ইন এ লাউড ভয়েস সো দ্যাট এভরিওয়ান কুড হিয়ার হিম, সে খুব জোরে কথা বললো যাতে সবাই তাকে শুনতে পায়। এ মাদার্স ল্যাপ ইজ দ্য বেস্ট শেল্টার ইন দ্য ওয়ার্ল্ড, মায়ের কোল হচ্ছে দুনিয়ার সবচেয়ে ভালো সেরা আশ্রয়। 5-এ দাগে দ্য চ্যাম্পিয়ন টিম ওয়াজ ওভারওয়েলমড উইথ জয়, ওই যে চ্যাম্পিয়ন টিমটা সে আনন্দে ভরপুর ছিল। তো এইভাবে মডেল কোশ্চেন পেপার 2 সেখানে যে ইংরেজি পেজটা ছিল, আমরা সিন আনসিন গ্রামার সবটা আলোচনা করলাম। এর পরবর্তীকালে যে মডেলগুলো আছে সেগুলো আপলোড হতে থাকবে রেগুলার ইন্টারভ্যালে। তো যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে তোমরা সহজে পেতে পারো।